রইল। হয়তো তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের সোজা সাপটা বাবাটা এমন একটা চাল চালতে পারে। হঠাৎ শাফিন অ্যাডভোকেট সাজ্জাদ সাহেবের টেবিলের উপর হাত রেখে চিৎকার করে উঠল, আপনি কি আমাদের বোকা পেয়েছেন? বাবা এই বয়সে মানসিকভাবে অসুস্থ, ওনাকে ফুসলিয়ে এই বৃদ্ধাশ্রম আপনাদের নামে সব লিখিয়ে নিয়েছেন। আমরা কোর্টে যাব, মামলা করব। সাজ্জাদ সাহেব টেবিলের উপর থেকে চশমাটা তুলে মুছে নিলেন, তারপর শান্ত গলায় বললেন, কোর্টে যাওয়া তো আপনাদের অধিকার, তবে ভেবেচিন্তে পা বাড়াবেন। শাহেদ সাহেব একদম সুস্থ আর সজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছেন। সিভিল সার্জন থেকে শুরু করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সবাই এখানে উপস্থিত থেকে কাগজে সই করিয়েছেন। আইনি কোনো ফাঁকফোকর রাখা হয়নি। খামোখা কেসের পেছনে টাকা নষ্ট করে পথে বসবেন না। শুভ এবার একদম ধপ করে আমার পায়ের কাছে বসে পড়ল। একটু আগেও যার মুখে ছিল উদ্ধত ভাব, সেই গলায় এখন উপচে পড়ছে তীব্র ভয়। বাবা, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের এইভাবে রাস্তায় বসিয়ে দিও না। আমি নতুন বিয়ে করেছি, বউকে নিয়ে এখন কোথায় দাঁড়াবো? ভুল তো মানুষই করে বাবা, চলো আমরা বাসায় যাই। আমি শুভকে দেখলাম, এই শুভ যখন ছোটবেলায় অসুস্থ হতো কত রাত যে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আজ সেই ছেলে নিজের সুবিধার জন্য কান্নাকাটি করছে, কিন্তু যে কান্না মানুষ শুধু নিজের স্বার্থ হারানোর পর কাঁদে, সে কান্নায় আমার আর মন গলে না। আমি সোজা হয়ে বসে বললাম, তুই যখন বউয়ের সংসারের অজুহাত দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছিলি, তখন একবারও মনে হয়নি তোর এই বুড়ো বাবাটার থাকার মতো একটা জায়গা দরকার? তোদের কাছে তো আমি 1 টাকাও চাইনি, শুধু চেয়েছিলাম নিজের বানানো বাড়ির একটা কোণে একটু শান্তি। সেখানে তোরা আমাকে বোঝা বানিয়ে দিলি। ক্ষমা করার শক্তি আমার আছে শুভ, কিন্তু তোদের ওপর যে বিশ্বাসটা ছিল সেটা আর কোনোদিন ফেরত আসবে না। পরদিন সকালের মধ্যেই বিষয়গুলো আইনিভাবে রূপ নিল। প্রশাসনের লোক এসে 6তলা বিল্ডিং এর মূল গেটে নতুন বোর্ড ঝুলিয়ে দিল, পিতামাতার আশ্রয় ট্রাস্ট। শাফিন আর শুভর সামনে আর কোনো পথ ছিল না। ম্যাজিস্ট্রেট আর পুলিশের উপস্থিতিতে বাধ্য হয়ে নিজেদের ব্যাগ প্যাকেট গুছিয়ে তাদের রাস্তায় নামতে হলো। বিল্ডিং এর নিচে নেমে দুই ভাইয়ের বউদের ঝামেলা শুরু হয়ে গেল। কার স্বামীর কারণে আজ রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় নামতে হলো তা নিয়ে নিজেদের মধ্যে শুরু হলো বাগবিতণ্ডা। আর শাফিন আর শুভর মধ্যেও চলছে একই ঘটনা। যে 6তলা বিল্ডিং নিয়ে দুই ভাই এত অহংকার করেছিল, ভাড়ার টাকা ভাগ করা নিয়ে আমার সামনে ঝগড়া করছিল, আজ সেই বাড়ির দরজাতেই তারা নিঃস্ব গৃহহীন। আমি একটা রিকশায় ওঠার সময় শাফিন দৌড়ে এসে রিকশার হুড় ধরে কেঁদে ফেলল, বাবা আমাদের একটা শেষ সুযোগ দাও, আমরা তোমারই তো সন্তান। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোদের তো কোনো শাস্তি আমি দেইনি শাফিন, তোরা আমাকে পর করে নিজেরা রাজত্ব করতে চেয়েছিলে। আমি শুধু তোদের নিজেদের উপার্জনে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিলাম। যে সন্তান নিজের বাবার কষ্টের সম্মান দেয় না, কোনো বাড়ি তাদের কাছে স্থায়ী হয় না। রিকশা চলতে শুরু করলো। পেছনে পড়ে রইল আমার রক্ত ঘামে বানানো দালানটা, আর তার সামনে দাঁড়িয়ে রইল দুটো মাথা নোয়ানোর সন্তান। বৃদ্ধাশ্রমের নিজের ছোট্ট রুমটাতে ফিরে এসে ট্রাভেল ব্যাগটা একপাশে রাখলাম। জানালার বাইরে তাকাতেই বিকেলের হালকা বাতাস মুখে লাগলো। বুকের মধ্যে কোনো রাগ বা আফসোস নেই, অদ্ভুত একটা হালকা ভাব কাজ করছে। নিজের সারা জীবনের উপার্জন দিয়ে দুই ছেলেকে ঘর বানিয়ে দিতে গিয়ে নিজে আশ্রয় হারিয়েছিলাম। আজ সেই 6তলা বাড়িটা হয়তো আমার আর রইল না, কিন্তু আমার মতো আরো অনেক নিঃসঙ্গ মানুষের মাথা গোঁজা ঠাঁই হয়ে গেল। জীবনের এই শেষ প্রান্তে এসে হয়তো নিজের ছেলেদের হারিয়েছে, কিন্তু নিজের আত্মসম্মানটুকু হারায়নি। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদেরকে একটা সংগৃহীত গল্পের শেষ পর্ব পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ। না খেয়ে পকেটে করে বাসায় নিয়ে আসলাম। আমার বাবাকে দেখতাম এমন করত, এখন আমি বাবা হয়ে বুঝলাম বাবারা বোধহয় এমনই হয়। অথচ আজকে দীর্ঘ 30